আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা আমার কথা স্পষ্টভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে শুনতে পাচ্ছ কিনা বা আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে নিশ্চিত করো শিক্ষার্থীরা। আমি ক্লাসটি শুরু করে দিব, বেশিক্ষণ টাইম নিব না। একটু আমাকে নিশ্চিত করো আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। যদি আমাকে স্পষ্টভাবে শুনতে পাও একটু আমাকে জানাও তোমরা। আর আমি রিকোয়েস্ট করব আমার আজকের ক্লাসটি তোমরা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা যেন পরবর্তীতে ক্লাসটি দেখতে পাও। আমি সময়টা বেশি নিব না শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তোমার ক্লাসমেটদেরকে মেনশন করো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা যারা এইচএসসি 2026 কিংবা 27 সালের পরীক্ষার্থী, তো আমার এখানে সবচেয়ে বেশি 27 সালের শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি। আজকের ক্লাসটি ফ্রিতে। তোমরা অনেকেই আমাকে বলছো যে স্যার আমাদের যদি ইংলিশটাকে একটু ফ্রি করে দেন বা আমরা কয়েকটা ক্লাস করতে পারলে আমাদের জন্য ভালো হয়। তো আজকের ক্লাসটা করতে পারলে তোমাদের জন্য ভালো হবে না বলতে না, অধিকতর ভালো হবে, বরং ভালো হবে। হ্যাড ব্যাটারের ব্যবহার। হ্যাঁ, তো আজকে আমরা সেই অধিকতর ভালোভাবে আজকের ক্লাসটি নিব ইনশাল্লাহ। আজকের ক্লাসটি যদি কোনো স্টুডেন্ট মনোযোগের সহিত করে ইনশাল্লাহ সে অনেক 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 বেশি উপকৃত হবে। তা আমি বেশিক্ষণ সময় নিব না, দেরি করব না তোমাদেরকে। আর তোমরা একটু শেয়ার করে দিলে আমার জন্য একটু ভালো হয়। ওকে, একটু শেয়ার করে দাও সবাই, যেন বন্ধু বান্ধব বা তোমার বান্ধবীরা যারা আছে সবাই ক্লাসটি সুন্দরভাবে করতে পারে। শেয়ার করে দাও। আমি স্পষ্টভাবে সাউন্ডও শুনতে পাচ্ছি, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি তোমাদেরকে বলবো যারা আজকের ক্লাসটি করবা, অবশ্যই আজকের ক্লাসটি যদি কেউ না বুঝো তা অবশ্যই আসলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় হবে। আমি এমন ভাবে আজকের ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব, ছোট বাচ্চা হোক বা সে যদি 8-9ও পড়ে অথবা সে যদি 6-7ও পড়ে, তার জন্য আজকের ক্লাসটি সহজ হয়ে যাবে। তো রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু প্রত্যেকের আছে। তা আমি রিকোয়েস্ট করব যারা জব প্রার্থী বা যারা এসএসসি কিংবা এইচএসসি অথবা 6 to 10 পর্যন্ত যেসব স্টুডেন্ট, সবাই আজকের ক্লাসটি করবা। আজকের ক্লাসটা সবার জন্যই উন্মুক্ত, বিশেষ করে আমার এইচএসসি বেস 2026 এবং 27 বেসের জন্য তো এটা একটা আনন্দের বিষয় আজকের ক্লাসটি। তো যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। তোমাদেরকে ক্লাস শুরুর পূর্বে একটা রিকোয়েস্ট, একটা খাতা একটা কলম একটু টেবিলের সামনে রাখো। আমি যখন আলোচনাটা করব ইনশাআল্লাহ তোমার সাথে মিলিয়ে নিবা। এবং বিশেষ করে আমার কোর্সের যে সকল শিক্ষার্থী আজকের ক্লাসটা দেখতেছো, তোমাদেরকে স্যারে রাইট ফর্ম ভার্বের প্রায় 50 থেকে 60টা রুলস তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে সেটার প্রয়োগ ঘটাবো। তো তুমিই বুঝতে পারবো আচ্ছা আসলে বাংলা জানার কোনো প্রয়োজন নাই, আসলে আমরা প্যাসেজের অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই। রাইট ফর্ম ভার্ব হচ্ছে রুলস ভিত্তিক, রুলসের সাথে মিলালেই তোমার আনসার হয়ে যাবে। তা আমি সেদিকে যাচ্ছি। ইনশাল্লাহ সবাই একটু যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে যাও আজকের ক্লাসের সাথে। এটা ঐতিহাসিক ক্লাস বলা যেতে পারে। ইনশাআল্লাহ আজকে আমরা রেকর্ড ভাঙবো আজকের ক্লাসের। তো শুরু করে দিচ্ছি, দেরি করতেছি না, আমরা দেরি করার কথাও না, আলোচনার মধ্যে ঢুকে যাই ইনশাআল্লাহ। আমার বাচ্চারা বা আমার সন্তানতম শিক্ষার্থীরা খাতা কলম খুলে সামনে একটু রাখবা। আর যেসব শিক্ষার্থী এইচএসসি বেস 26 কিংবা 27 সাল অথবা এসএসসি ফেল করছো, অকৃতকার্য হয়েছে, অথবা এবার 26 সালের এসএসসি দিবা, তোমাদের জন্য ইংলিশ কোর্স আছে। আমাদের ইংলিশ কোর্সে যুক্ত হয়ে যায় অল্প কয় টাকা, এই টাকা তুমি তোমার বান্ধবীদেরকে পেছনে নষ্ট করো। যেসব ছেলেরা আছে এরা এইসব প্রেম প্রীতি করে, তো বান্ধবীদের পেছনে এর থেকে বেশি টাকা নষ্ট করে। তা আমি রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় এই কোর্সটি তুমি করে ফেলবা। এটা এই কোর্সটিতে যুক্ত হলে বেনিফিট হচ্ছে কি, তোমার জীবনে ফেল শব্দটা ভুলে যেতে হবে, কখনোই ফেল করবা না। আমার কোর্সের এটা গ্যারান্টি করে, আল্লাহর রহমতের কোর্স এটাকে বলা যেতে পারে। আল্লাহর রহমত এখানে আছে, আমার কোর্সে থেকে কেউ কখনো ফেল করে না।
তো আল্লাহর রহমত যেহেতু এখানে আছে, তো আল্লাহর রহমতের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাইবা, কখনোই ফেল করবা না। এখানে ভর্তি হওয়া মানে ফেল কথাটা ভুলে যেতে হবে। ওকে, তো যাই হোক, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করবে। আমি শুরু করে দিচ্ছি। প্রথম যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি, এই প্যাসেজটা আমাদের বিগত বছরের প্যাসেজ, বিগত বছরের প্রশ্ন। এখন স্যার আমাদের পরীক্ষাতে রাইট ফ্রম ভার্ব এইভাবে আসবে, স্যার আমি তো অর্থ জানি না, ও স্যার কি বলছে এটা তো কিছুই বুঝি না। আমি তোমাদেরকে রুলস শেখাইছি, আমার কোর্সের স্টুডেন্টদেরকে আমি রুলস শেখাইছি। তো রুলস যারা চিনছো, যারা বুঝছো, তারা কিন্তু প্রথমটার আনসার দিতে পারবা। প্রথমটার আনসার তোমরা বিসমিল্লাহ বলে প্রথমটার আনসার দিয়ে দাও। প্রথমটার আনসার তোমরা দিয়ে দাও। প্রথমটার আনসার তোমরা কেউ একজনে দিয়ে দাও, যদি পারো বা যদি তোমাদের কাছে সম্ভব হয়। সম্ভব না হলেও সমস্যা নাই, আমি আনসার তো দিবই। তোমরা প্রথমটার আনসার দিয়ে দাও। দেখি কয়জনে পারো। আমি তো করাই দিব, সমস্যা নাই। দেখি তোমাদের কয়জনে পারো। দেখি কয়জনে পারো। আচ্ছা, আমি এইবার তোমাদেরকে বলে দেই। প্রথমটার আনসার তোমরা যারা ইউজড লিখছো তোমাদেরটা হবে। আমরা জানি, আমরা কি জানি? এটা কি গণিত ক্লাস যে আমরা জানি? না, আমরা জানি না। তবে আমরা একটা রুলস এর ব্যাপারে জানি, বা ইতিপূর্বে বা ছোটবেলায় পড়ছি, বা আমরা স্পেশাল ইউজের মধ্যেও পড়ছি। সেই রুলসটা কি স্যার? সেই রুলসটা হচ্ছে, দেখি একটু অ্যাড করো। হ্যাঁ, সেই রুলসটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এই দিকে একটু তাকাও। বাংলা অর্থ কি বলছে আমি জানি না। আমি জানি ইট ইজ টাইম বা হিট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তো ইউজের ফার্স্ট ফর্ম কি? ইউজড। এই যে দেখো ইউজড, এটার আনসার হবে ইউজড। আমি কি অর্থ জানা লাগছে? বাবারে, আমার কি অর্থ আমি জানি না, ইংলিশের অর্থ কি আমার দরকার নাই তো। আমার রুলসের দিকে তাকাবো আর খেলা হবে, রুলসের দিকে তাকাবো আর খেলা হবে। আমরা জানলাম যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম ইউজড, একটা শেষ। তারপরও আমি অর্থ জানার দরকার নাই। দা ইস্যু অফ ডাউরি ইজ টু বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টু বি। এই টু বির পরে এ দেখো টু বি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। আমরা জানি টু বির পরে টু বি, হ্যাভিং, গট, গেটিং, হ্যাঁ, এই শব্দগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। তো কনসিডার হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, কনসিডারেট হচ্ছে 2 নাম্বার ফর্ম, আবার কনসিডারেট 3 নাম্বার ফর্ম। এটার আনসার হবে কি বাবা? কনসিডারেট। টু বির পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। তো এই যে কনসিডার দেওয়া আছে, কনসিডারেট হবে আনসার। 2 নাম্বারটার আনসার কি হবে? কনসিডারেট। কেন? টু বির পরে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে। এগুলো আমি আমার ফেইট কোর্সে রুলস গুলো করাইছিলাম। এখন আমার ফেইট কোর্সের স্টুডেন্ট গুলো খুব সুন্দর মতো আনসার দিচ্ছে। যেমন আলিমুন নূর আনসার দিচ্ছে, শুভজিৎ বিশ্বাস আনসার দিচ্ছে, নাবিলা আক্তার শোকি আমার ফেইট কোর্সের স্টুডেন্ট আনসার দিচ্ছে, সাদিয়া আক্তার আনসার দিচ্ছে, ইফামনি আমার কোর্সের স্টুডেন্ট আনসার দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। বাকিরাও পারবা ইনশাআল্লাহ, ধৈর্য ধরো। এরপর আমি এইদিকে পড়ার প্রয়োজন নাই, আমার যে যে জায়গায় টাচ করার দরকার সেই সেই জায়গায় আমি টাচ করতেছি। রাইট ফ্রম ভার্ব জানার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টটা কি সেটা দেখতে হবে। তো এখানে দেখো ইউনাইটেড এফোর্টস। ইউনাইটেড এফোর্টস মানে হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত উদ্যোগ। এখন সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত উদ্যোগে কি করতে পারে? রিকোয়ার পুটিং এন্ড ইনটু দা ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারে। এখন দেখো, এটাকে চাইলে ইউনাইটেড এফোর্টসটা যদি আমি প্যাসিভ অর্থে ব্যবহার করি, প্যাসিভ টেন্সে ব্যবহার, প্যাসিভ অর্থে ব্যবহার করি, তাহলে এটা হতে পারে আর রিকোয়ার্ড, আর রিকোয়ার্ড, আর রিকোয়ার্ড।
কারণ ইউনাইটেড এফোর্টস অনেকগুলো এফোর্টস, সম্মিলিত প্রচেষ্টা একজনের প্রচেষ্টা না, অনেকের প্রচেষ্টা, এই জন্য আর বসছে। আর এটা হতে পারে এরকম অর্থে, আমরা জাস্ট প্রয়োজন হতে পারে এরকম অর্থে, বা সম্মিলিত প্রচেষ্টা নারীর প্রতি সহিংসতা বন্ধ হতে পারে বা হওয়া প্রয়োজন বা বন্ধ করা প্রয়োজন, এই ক্ষেত্রে আমরা আর রিকোয়ার্ড ব্যবহার করতে পারি। এখন তুমি যদি মনে করো যে না স্যার সম্মিলিত প্রচেষ্টা সবার উদ্যোগ, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তাহলে বাবা শুধু রিকোয়ার্ড লিখতে হবে, শুধু রিকোয়ার্ড, এতে কোনো প্যারা নাই, কোনো ভেজাল নাই, শুধু রিকোয়ার্ড লিখলেও তোমার আনসার হবে। দেখো এখানে রিকোয়ার দেওয়া আছে, শুধু এইটা যদি কোনো স্টুডেন্ট কপি করে লিখে ফেলে তার আনসার হবে, ঠিক আছে, আনসার কোনো ভুল হবে না। আমরা মোটামুটি বা ফাটাফাটি ভাবে এইটুকু পর্যন্ত বুঝছি। যদি এটা না বুঝে তাহলে আমি আবার একটু বলি, ইউনাইটেড এফোর্টস মানে সম্মিলিত উদ্যোগ বা সম্মিলিত প্রচেষ্টা। এই সম্মিলিত প্রচেষ্টা কি করতে পারে, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রয়োজন হতে পারে। এটা প্যাসিভ অর্থে যদি বসে তাহলে আর রিকোয়ার্ড, আর যদি এইটাকে সাবজেক্ট হিসেবে বসাও, এইটাই করবে বা এটা করতে পারে বা এটা নিজেই করবে, তাহলে রিকোয়ার্ড শুধু ভার্বের 1 নাম্বার ফর্ম লিখলে আনসার হবে। এখানে দুইটা জিনিস যে কোনো একটা লিখলে তোমার আনসার হবে। এইবার দেখো পরেরটাতে আমি চলে যাই। মাশাআল্লাহ আমার স্টুডেন্ট গুলো কত ফাস্ট। আমি দেখতে পাচ্ছি আমাদের আলিমুন্নুর, আমি দেখতে পাচ্ছি আমাদের ইফামনি, আমি দেখতে পাচ্ছি আমাদের শুভজিৎ, হ্যাঁ মোস্তাকিম, সবাই অ্যাডভান্স, অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। পরেরটা একটু দেখো, আমরা এইগুলা করলাম না, এই স্পেসিফিক ফার্ম ওয়ার্ক মাস্ট বি, দেখো যে মাস্ট বি এর পরে মাস্ট বি, ক্যান বি, কুড বি, শ্যাল বি, উইল বি, উড বি, হ্যাঁ ক্যান বি, এগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। তো এই যে দেখো এই ড্র, এটা 3 নাম্বার ফর্ম হবে ড্র, হ্যাঁ নাকি না, এটা 3 নাম্বার ফর্ম হবে ড্রন। কি হবে? ড্রন। ওকে, এই যে দেখো 3 নাম্বার ফর্ম। এটা 2 নাম্বার ফর্ম হচ্ছে ড্র, আর 3 নাম্বার ফর্ম হচ্ছে AWN, ড্রন। কিভাবে বুঝলাম? আমি জানি মাস্ট বি এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। কোন স্টুডেন্ট যদি নতুন যুক্ত হও আমার কোর্সে, ইনশাআল্লাহ এই রুলস গুলো আছে, এটার উপর আমি 3টা ক্লাস নিচ্ছি শুধু রুলস এর উপরেই, একেবারে রাইট ফ্রম ভার্ব আজীবনের রুলস। চাকরির পরীক্ষা যাও, যেইখানে যাও, ওইগুলোই প্রয়োজন। দেখো স্টুডেন্ট গুলো আমরা রুলস দেখে দেখে শুধু কাজ করবো, আর কিছু না। প্রত্যেকটা এখানে আমি প্রায় অনেকগুলো প্যাসেজ নিছি, প্রত্যেকটা প্যাসেজ তোমাদের যদি হাতে সময় থাকে আজকে সলভ করাবো। তো ড্রন, এরপরে দেখো টু বির পরে আবার ভার্বের 3 নাম্বার ফর্ম, টু বি, হ্যাভিং, গট, হ্যাঁ এগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো এই যে টু বি আছে না, টু বির পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্টেড, 3 নাম্বার ফর্ম। শেষ। কেন লিখলাম আমি বাংলা জানি না, প্রয়োজন নাই, নো নিড, টু বি পাইছি, ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইছি, শেষ। এইবার আসি আমরা, we can hope that dowry come। তুমি দেখো we can hope that, আমরা আশা করতে পারি ডাউরি, যৌতুক। আচ্ছা আমরা আশাটা কখন করি? আমি এই মুহূর্তে বসে আশা করি ভবিষ্যতে কিছু একটা হবে। আমি আশা করি আমার কোর্সে আজকের ক্লাসটা করে কিছু স্টুডেন্ট উপকৃত হবে। ও ভবিষ্যতে, এখন বলতে পারি না, ভবিষ্যতে হবে। পরীক্ষাতে কমন আসলে সে লিখতে পারবে। আশা করি অর্থে ফিউচার হয়। তো এখানে দেখো আমরা আশা করি ডাউরি উইল কাম টু অ্যান এন্ড ইন দা টাইম টু কাম, মানে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে যৌতুক প্রথার কবর রচনা হবে, ভবিষ্যতে যৌতুক সমূলে নির্মূল যাবে, মানে যৌতুকের কবর রচনা হবে, মানে যৌতুক বাদ যাবে। এখন তো যৌতুক কেউ নেয় না, এখন বলে যে কিছু দিলে আপনার মেয়ে পাবে, আমাদেরকে কিছু প্রয়োজন নাই, আপনি যদি কিছু দেন এটা আপনার মেয়ে ব্যবহার করবে, আপনি যদি একটা ফ্রিজ দেন এটা আপনার মেয়ে ব্যবহার করবে, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ এইভাবে বলা হয় আর কি। আগে বলা হইতো 1 লক্ষ টাকা লাগবে, একটা মোটরসাইকেল লাগবে, এটা লাগবে, হইলে বিয়ে, নাইলে বিয়ে হবে না, শেষ। এটার নাম হলো যৌতুক। এখন যৌতুকের নতুন নাম, না আমরা কিছু চাই না, আমাদের কোনো কিছু প্রয়োজন নাই, যদি কিছু দেন তাহলে আপনার মেয়ে, এটা আমাদের তো না, এখানে আমরা কি থাকবো নাকি, আপনার ছেলে মেয়ে পাবে একটু। তো এটাই এখানের মধ্যে বলছে
যে ভবিষ্যতে এমন একটা দিন আসবে যখন যৌতুক প্রথার কবর রচনা হবে, অলরেডি কবর রচনা হয়ে গেছে, তাহলে এটা কি হবে? উইল কাম, সেই দিনটা আসবে, সেটা ফিউচার। এটা কি হবে? উইল কাম। তাহলে কি লিখবা? উই ক্যান হোপ, আমরা আশা করতে পারি দ্যাট যে ডাউরি উইল কাম টু এন্ড ইন দা টাইম টু কাম, এমন সময় আসবে যখন যৌতুকের অবসান ঘটবে, যৌতুকের অবসান ঘটবে, ফিউচার, যৌতুকের অবসান ঘটবে। বাচ্চারা আমরা এর পরে চলে যাচ্ছি। দেখো আমি এই প্যাসেজটা পড়াচ্ছি, তোমাদের কোনো প্যারা দিচ্ছি না, কিছু রুলস এর ব্যবহার নিয়ে আলোচনা করতেছি। এরপরে দেখো, পরেরটা দেখো, উই ডেয়ার টু, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। ডেয়ার টু, আমরা সাহস করি। আচ্ছা দেখো, ডেয়ার টু, এই ডেয়ার টু কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, যারা জানতাম না আজকে জেনে নাও। ডেয়ার টু, লেট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রেদার, সাপোজ টু, বি ইউজ টু, এগুলো অবশ্যই মোডাল অক্সিলারি ভার্ব। আর এই মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। তো এই যে দেখো ডেয়ার টু, এটা মোডাল, তাহলে হোপে শুধু আনসার, শুধু হোপে আনসার। দেখো এইখানেও যদি কোনো স্টুডেন্ট চিন্তা করে আমি কিছুই পারি না, যা আছে বক্সে তা লিখে দিলেও 2-3টা হবে। মানে বক্সে যা আছে, যে আমি কিছুই চেঞ্জ করতে পারি না স্যার, আমার কিছুই মনে থাকে না, সে যদি শুধু বক্সে যা আছে তাই লিখে দেয়, তাও তার 2-3টা হবে। ওকে, এটা হলো সোরা সিস্টেম। তো আমি সোরা সিস্টেমের ব্যাপার উৎসাহিত না করি। তো ডেয়ার টু এর পরে ভার্বের কয় নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম। এখানে হোপই বসবে, হোপড বসবে না। ডেয়ার টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, তাহলে হোপ 1 নাম্বার ফর্ম। ঠিক আছে, হোপ শুধু আনসার হবে হোপ। এরপরে আমরা আসি এইচ নাম্বারটাতে। বাচ্চারা দেখো, এইচ নাম্বারটার আনসার হচ্ছে, আমরা জানি বিং, বিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। দেখো আমরা কিন্তু বাংলা অর্থেরও কোনো প্রয়োজন নাই, শুধু একটু তাকাইলেই হবে। দেখো বিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো এখানে বিং এর পরে ভার্বের 3 নাম্বার এডুকেটেড আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? এডুকেট আছে, এটাকে লিখবো এডুকেটেড। এবার যদি আমরা বাংলা চিন্তা করি যে যৌতুক প্রথার কবর রচনা হবে কেন? কারণ বলছে যে আমাদের মেয়েরা দিন দিন শিক্ষিত হচ্ছে, ওরা দিন দিন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াচ্ছে, শিক্ষিত হচ্ছে। এখন তারা কর্মক্ষেত্রে কি মোটামুটি একটা ধারণা, একটা জায়গা করে নিছে। এদেরকে কেউ আর যৌতুক দিয়ে বিয়ে করবে না, উল্টা আরো যৌতুক দিবে। এটাই এখানের মধ্যে বলছে যে বিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, বিং এডুকেটেড। এই এডুকেটেড উচ্চারণটা হবে এডুকেটেড। বলো এডুকেটেড, বলো আমার সাথে বলো এডুকেটেড, নট এডুকেটেড। এডু বলতে কোনো কথা নাই, এডুকেশন, নট এডুকেশন। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, পরেরটা দেখো, প্যারেন্টস মেন্টালিটি চেঞ্জ গ্রাজুয়ালি। এই যে এই সেন্টেন্সে একটু তাকাও আমার ছেলেরা, এই সেন্টেন্সটার দিকে একটু তাকাও। এখানে বলছে যে গ্রাজুয়ালি, এই গ্রাজুয়ালি, তারপরে দেখো ডে বাই ডে, এই জাতীয় কোন শব্দ যদি কোন সেন্টেন্সে থাকে, তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তো এই সেন্টেন্সটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এখানে আমরা দেখলাম প্যারেন্টস মেন্টালিটি, প্যারেন্টস বলতে পিতামাতার মেন্টালিটি, এখানে পিতামাতা সাবজেক্ট না, পিতামাতার চিন্তা ভাবনাটা সাবজেক্ট। তো চিন্তা ভাবনাটাকে বা তাদের মানসিক অবস্থাটাকে ধরা ছোঁয়া যায় না, এই জন্য এটা সিঙ্গুলার। তাহলে এটা হবে ইজ চেঞ্জিং, মানে এটা কন্টিনিউয়াস হবে। এটা কেন কন্টিনিউয়াস হবে? এটা কন্টিনিউয়াস হওয়ার একটাই কারণ হচ্ছে এই গ্রাজুয়ালি বা ডে বাই ডে এই জাতীয় শব্দটা সেন্টেন্সের মধ্যে থাকলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এখানে আমার সাবজেক্ট হচ্ছে পিতামাতা না, যদি প্যারেন্টস সাবজেক্ট হইতো তাহলে আর চেঞ্জিং হইতো,
পিতামাতা দুইজন, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। যেহেতু আমার এখানে পিতামাতার মেন্টালিটিটাকে বোঝানো হয়েছে, এই মেন্টালিটি ধরা ছোঁয়া যায় না, মেন্টালিটি সিঙ্গুলার শব্দ, এই জন্য ইজ চেঞ্জিং হয়েছে, আর চেঞ্জিং হয় নাই। ওকে, আমার বাচ্চারা এইখানে দেখো ফিফল, ফিফল, ফিফল বলতে জনগণ, জনগণ কিন্তু অনেকজন, তার মানে প্লুরাল। তো এইটা যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বটা হবে প্লুরাল, পিপলের সাথে আর হবে, কি হবে আর। এখানে বি বলতে এম ইজ আর ওয়াজ আর। ওকে, আর এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা এটাকে কি করব, পিপল আর মোর কনসাস অ্যাবাউট ডাউরি। মানুষ এখন সচেতন আছে কিসের ব্যাপারে, যৌতুকের ব্যাপারে, যৌতুকের ব্যাপারে। জাদির আল ফাইসাল, যৌতুক নিও না, বরং যৌতুক দিও, যৌতুক দিও। ওকে, এখন যদি কোনো স্টুডেন্ট আমার এইটা বুঝে থাকো যে স্যার আমরা বুঝছি, আমরা বাংলা অর্থ জানি না, প্যারা নাই, ইনশাল্লাহ আমরা রুলস পড়ছি, তো ওই রুলস অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ এটা শিখে গেছি, তাইলে লেখো স্যার ডান, আলহামদুলিল্লাহ বুঝছি। আরে বাবা ডান লিখো, ডান, তাহলে আমি পরেরটায় যেতে সুবিধা হবে, ডান লিখো, ডান লিখো, ডান। আর যেহেতু আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, আমি যেহেতু তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, সাজিদ বিন সাফাত বুঝবা না বাবা, এটা বুঝবা কিভাবে, তোমরা তো পড়াশোনার মধ্যে নাই। অবিচার তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, কি পরিশ্রম করছি এটা তোমরা এসএসসির সময় দেখছো। সামান্য একটা কোর্স ফ্রিতে আমি এই ক্লাসগুলো নিচ্ছি, সামান্য একটা কোর্স ফ্রিতে। আমার স্টুডেন্ট গুলো আইসা আমার রিকোয়েস্ট করে, আমি প্রয়োজনে কমাই রাখি। কিন্তু এখানে যুক্ত হইলে তোমার জীবনে ফেল বলতে কোনো শব্দ নাই। এখানে যুক্ত হইলে ফেল কি জিনিস এটা ভুলে যেতে হবে। কলেজের পরীক্ষাতে বাজিমাত করতে পারবা, টেস্টে বাজিমাত করতে পারবা। আমার যারা মানবিক এবং কমার্সের স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্ট, এদের ওই ফেলটা আসে ইংলিশে, ইংলিশ এবং আইসিটিতে। অবশ্যই সায়েন্সের স্টুডেন্টের আইসিটিতে ফেল আসে না, ইংলিশে আসে এবং তাদের গ্রুপের সাবজেক্টে আসে। আর বাকি দুই গ্রুপের বাচ্চাদের শুধুমাত্র ইংলিশে এবং আইসিটিতে আসে। আর আর্টসে যারা পড়ে এরা শুধু এই ইংলিশ আমার কাছে এবং আইসিটি দুইটা পড়লে এদের জীবনে ফেল কি জিনিস ভুলে যাবে। তারপরও এরা চিন্তায় আছে, আল্লাহ কত টাকা মাগমা লই গেছে, সব শেষ করে ফেলাইছে, হ্যান ত্যান। চিন্তা করো, আরে বাবা পরে বুঝবা। পরে আমাকে এখন অনেকে বলে, স্যার আমরা কি করছি, ভুল করছি, পড়াশোনা না করি, এখন অনেকে বলে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছো স্যার, ওকে। এবার তোমাদের যাদের কাছে আবার উত্তর প্রয়োজন আছে, আমার এখানে উত্তরগুলো আছে। যদি কারো উত্তর প্রয়োজন হয় পিডিএফটা তো দিয়ে দিব ইনশাআল্লাহ। পিডিএফটা দিয়ে দিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিব। এই পিডিএফটা দিয়ে দিলে উত্তরগুলো তোমরা আবার মিলাই নিবা। আমি পিডিএফ এর সাথে উত্তর কেন দিয়ে দিছি, ভবিষ্যতে তোমাদের আবার এগুলো রিভাইজ দিতে কাজে লাগবে। আমরা আরেকটা নিয়ে আলোচনা করি, 2 নাম্বারটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ নিশাত তাসলিম অনেক ভালোভাবে বলছে। আচ্ছা ঠিক আছে, 2016 থেকে 15 সালের গুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এবার আমরা 2 নাম্বারটা নিয়ে আলোচনা করি। একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা, জেরি ইজ অ্যান অরফান। আচ্ছা জেরি হচ্ছে এতিম, ওকে। হি কাম টু দা অরফানেজ এট দা এজ অফ 4। এই সেন্টেন্সের দিকে তাকাও, সে 4 বছর বয়সে এতিমখানায় আসছে। তো 4 বছর বয়স যখন, এটা কি আজকে, এখন না, অতীতে। আজ থেকে 4 মানে তার যখন 4 বছর তখন সে এতিমখানায় আসছে। তো এটা ফার্স্ট টেন্স। আমরা এখানে কি লিখবো, কামের জায়গায় লিখবো কেম। কেন কেম লিখছি, কারণ বলছে সে তার বয়স যখন 4 বছর তখন সে এতিমখানায় আসে নাই, এসেছিল। ফার্স্ট টেন্সে প্রথমটা হবে কেম, প্রথমটা কি হবে, কেম। কেন কেম হবে এটা নিয়ে তার ব্যাখ্যা করার কোনো কারণ নাই। আমরা এখানে দেখলাম এট দ্য এজ অফ, ইনফ্যান্সি, হ্যাঁ, ইয়েস্টারডে, এগো, বিফোর, হ্যাঁ, তারপর হচ্ছে 2 days ago, হ্যাঁ, 2 months ago, এরকম যদি থাকে তাহলে আমরা সেটাকে ধরে নিব সেটা ফার্স্ট টেন্সে আছে। এখানে এটা ফার্স্ট টেন্সে আছে যেহেতু সে 4 বছর বয়সে আসছে, কেম। পরেরটা দেখো, হি লস হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি। সে শৈশবে তার বাবা মাকে হারাইছে। এই ইনফ্যান্সি শব্দটা বাবারে সব তোমার ধরার দরকার নাই। ইনফ্যান্সিটা ফার্স্ট টেন্সে, শৈশব। শৈশব কখন, যখন ছোটবেলা, ওটারে কয় শৈশব। এখন তো বড়বেলা, এখন তো শৈশব না, এখন হলো কিশোরী। এখন হলো কিশোরী বা অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল। এখন এই বয়সন্ধিকালের ব্যাপারটা আসলে সেটা বর্তমান আসতো তোমাদের ক্ষেত্রে, যেহেতু ইনফ্যান্সি শৈশব, তার মানে এটাও ফার্স্ট টেন্সে, লস্ট।
লস হয়ে যাবে লস্ট, কারণ সে হারাইছিল তার পিতামাতাকে তার ছোটবেলায়, বড়বেলায় না, তাহলে লস্ট। ওকে, পরেরটা দেন, তারপরে, এটা পুরো প্যাসেজটাই দেখো ফার্স্ট টেন্সে আছে, পুরো প্যাসেজটাই ফার্স্ট টেন্সে। আমরা একটু দেখব, দেন তারপর হি কমিট ওয়াজ টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ। তো তাকে যে অরফানেজের মধ্যে দেওয়া হয়েছে, সে কি নিজে নিজে আসছে অরফানেজের মধ্যে? এই এতিমখানার মধ্যে তারপরে তাকে দেওয়া হয়েছিল, মানে এতিমখানার তত্ত্বাবধানে তাকে দেওয়া হয়েছিল, সে আসে নাই, তাকে দেওয়া হয়েছিল, মানে প্যাসিভ। প্যাসিভ হচ্ছে কি, সাবজেক্ট নিজে কাজ করবে না, সাবজেক্ট থাকবে অলস, মানে সাবজেক্টকেই কাজ করা হচ্ছে। যেমন আমি যদি বলি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ সারা বিশ্বে বলা হয়, ইংলিশ কিন্তু নিজে নিজেরে বলে না, ইংলিশটাই বলা হয়। এখানেও সিস্টেমটা প্যাসিভ, প্যাসিভ, তাকে এতিমখানায় পাঠানো হয়েছিল। তো আমরা জানি হির সাথে আমরা কি লিখবো? ওয়াজ, হি ওয়াজ। কমিটেড 3 নাম্বার ফর্ম কি? কমিটেড, তাহলে ওয়াজ কমিটেড। ওয়াজ কেন হলো? পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ হইছে। তাহলে দেন হি ওয়াজ কমিটেড টু দা কেয়ার অফ অরফানেজ, এটা হবে ওয়াজ কমিটেড, ওয়াজ কমিটেড, ওয়াজ কমিটেড। কেন ওয়াজ কমিটেড হলো? প্যাসিভ অর্থে, সে এতিমখানায়, তাকে এতিমখানায় দেওয়া হয়েছে, সে নিজে ইচ্ছাকৃতভাবে আসে নাই। ওকে, তাহলে ওয়াজ কমিটেড, ওয়াজ কমিটেড। পরেরটা হি কুড হার্ডলি, দেখো এই কুডের পরে ভার্বের, কুডের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। কুডের পরে ভার্ব, আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড বেটার, হ্যাড, উড রেদার, হ্যাড বেটার, তারপরে ইউজ টু, সাপোজ টু, লেট, হ্যাড বেটার, এগুলোর পরে ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? 1 নাম্বার ফর্ম বসে। সেখানে আমরা কুড পাইছি, কুডের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম বসবে? 1 নাম্বার। দেখো রিকালেক্টে আনসার সঠিক। আমি বললাম না, কোন স্টুডেন্ট যদি না পারে, যদি ব্র্যাকেটের ভিতরে যা আছে তাও রেখে দিলে সে কিছু না কিছু সে পাবে। তো এখানে রিকালেক্টটাই আনসার ঠিক আছে, রিকালেক্টটাই আনসার ঠিক আছে। হিজ প্যারেন্টস মেমোরি, সে তার পিতামাতার যে মেমোরিটা স্মরণে সে আনতে পারতেছে না, এরকম। ইনস্পাইট অফ এর পরে দেখো ইনস্পাইট অফ একটা প্রেপোজিশন, এটা একটা প্রেপোজিশন, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, যেটা প্রেপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে হবে কি? উইং, উইং। আমরা জানি প্রিপোজিশনের পরে এমনও ভার্বের সাথে আইএনজি হয়, বি আছে উইং, আনসার হবে উইং। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, উইং হবে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, উইং হবে। An orphan, he had developed a strong fabric of memory. His immutable morality, তার অনন্য যে নৈতিকতা, দেখো his immutable morality, অনন্য নৈতিকতা, draw him close to the writer. দেখো এইটা, দেখো তার যে নৈতিকতাটা, সেটাই একজন রাইটারকে তার কাছে টানছে, সে না, তার নৈতিকতা। তাহলে প্যাসিভ, কি হবে? প্যাসিভ। এখানেও একটা প্যাসিভের ব্যাপার স্যাপার আছে, এটা কি হবে? এটা একটা প্যাসিভ, এটা হবে ওয়াজ। এইটা কি হবে? কে বলতে পারবা? না, এটা প্যাসিভ না, এটা তার নৈতিকতা তো সে নিজে, ঠিক আছে, এইটা প্যাসিভ না, এটা প্যাসিভ না, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, এটা হবে ড্র, ড্র, ঠিক আছে। হিজ ইমিউটেবল মোরালিটি ড্র হিম টু ক্লোজ দ্য রাইটার, রাইটারের দৃষ্টি সে আকর্ষণ করতে পারছে। দ্য রাইটার, এইবার রাইটার ইমপ্রেস হইছে, রাইটার কিন্তু নিজে নিজে ইমপ্রেস হয় না, রাইটারকে ইমপ্রেস করছে। দেখো এখানে, দেখো কে ইমপ্রেস করছে? হিম, সে। তাহলে দ্য রাইটার, এটা প্যাসিভ, তো প্যাসিভ অর্থে কি হবে? প্যাসিভ অর্থে এখানে হবে ওয়াজ ইমপ্রেসড, যেহেতু এটা পুরাটাই ফার্স্ট টেন্সে, ওয়াজ ইমপ্রেসড, ওয়াজ ইমপ্রেসড। দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড, রাইটার ইমপ্রেসড হলো, বা রাইটারকে ইমপ্রেস করছে উইথ হিম, তার দ্বারা বা সে, তাহলে সে রাইটারকে ইমপ্রেস করছে। রাইটার কিন্তু নিজে নিজে ইমপ্রেসড হয় নাই, সেই রাইটারকে ইমপ্রেস করছে। she started, এই যে started এর পরে ভার্বের সাথে আইএনজি, এটা একটা রুলস। started পরে ভার্বের সাথে আইএনজি,
স্টার্টের পরে দুইটা জিনিস বসে, আমার বাচ্চারা যদি আমার কথা শুনে থাকো, স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। যারা এখানে এক্সপার্ট ইংলিশ আছে তারা ওই জিনিসগুলো বুঝবে যে স্টার্টের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আবার চাইলে কেউ টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্মও বসাতে পারে। তাহলে স্টার্টের পরে ভার্বের এক নাম্বার ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি, স্টার্টের পরে ভার্বের এক নাম্বার ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি তুমি করতে পারবা। তাহলে এখানে দেখো যদি আমরা আইএনজি করি তাহলে শোয়িং, আনসার হবে কি শোয়িং। শোয়িং দেখবা স্টার্টেড তারপরে ভার্বের সাথে আইএনজি, শোয়িং। এখন কোন স্টুডেন্ট যদি চায় যে না স্যার আমি ইনফিনিটিভ দিয়ে করব, তাহলে সে যেন টু শো লেখে, টু শো। দুইটাই তুমি পারবা, হয় টু এর পরে ভার্বের এক নাম্বার ফর্ম অথবা স্টার্টের পরে ভার্বের সাথে আইএনজি। দুইটার যে কোনো একটা দিলে আনসার হবে। তোমরা আগে আগে দিও না, আমার সাথে আনসার গুলো দিলে তোমাদের প্র্যাকটিস হবে। কি থাকলে কি হবে এই জিনিসটা তোমাদের, আজকের ক্লাসটা হচ্ছে তো রোজবার, কি থাকলে কি হবে যেন আমরা এই জিনিসগুলো লিখে রাখি খাতার মধ্যে, তাহলে তোমাদের অনেক 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 বেশি সুবিধা হবে। তুমি যদি এখন লিখে রাখো যে স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি বা স্টার্ট প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, তুমি যেই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলেও ইনশাআল্লাহ একটা মোটামুটি একটা ধারণার মধ্যে তুমি থাকবা যে হ্যাঁ এগুলো তো আমি পারি। এরপরে আমরা আসি পরেরটা একটু দেখাই। জেরি টেক হার ফর হিজ মাদার, জেরি তাকে তার মা হিসাবে নিয়েছে। তো অতীতে, তো জেরি এখানে আছে, টেকস হবে না টুক হবে, যেহেতু পুরো প্যাসেজটা অতীত, খেয়াল করতে হবে পুরো প্যাসেজটা অতীত কিনা, তাহলে এখানে টুক হবে। আমরা পুরো প্যাসেজটাই তো অতীত হিসাবে পাচ্ছি, প্রথমটা লস্ট হচ্ছে কেম, তাহলে টেক হয়ে যাবে টুক, পুরা সবগুলো ফার্স্ট টেন্সে। এরপরে আসি হার ফেব্রিকেটেড, এই যে ফেব্রিকেটের সাথে টু বসে, ফেব্রিকেট টু। আবার ফেব্রিকেট এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসাবে যে ফেব্রিকেট টু, ফেব্রিকেট টু, ফেব্রিকেট টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম অথবা ফেব্রিকেটের পরে ভার্বের সাথে আইএনজি ফর্মও বসাতে পারবা, কোনো সমস্যা নেই। ফেব্রিকেট প্লাস ভার্বের সাথে আইএনজি, ফেব্রিকেট টু, এটা একটা ফ্রেজ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফেব্রিকেট টু। তো ফেব্রিকেট টু হলে টু প্লাস উইন, মানে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম টু ইন, ফেব্রিকেট টু ইন, অথবা ফেব্রিকেট উইনিং, ফেব্রিকেট এ লাই উইনিং। তো উইনিং, উইনিংও বসাতে পারবা, আবার টু উইনও বসাতে পারবা, এত কঠিন কিছু না। তুমি চাইলে উইনিংও বসাতে পারো, চাইলে টু উইনও বসাতে পারো, এটা এত প্যারা নেওয়ার কিছু নাই আমার বাচ্চারা। আশা করি তোমরা এই জিনিসটা এইটুকু পর্যন্ত বুঝতে পারছো, এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ, এখানে কোনো সমস্যা নাই। এরপরে তোমরা যদি চাও যে স্যার হ্যাঁ আমি রোলস গুলো বলে দিই, তোমরা খাতাতে লিখে রাখো। দেখো এইখানে তোমরা আবার চাও যে স্যার আমরা উত্তর চাই, এই যে স্যার উত্তরটা দিয়ে দিয়েছে, এখানে স্যার আবার উত্তরটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য, তুমি আবার উত্তরটা নিয়ে নিবা। আমি যখন এই স্লাইডটা তোমাদেরকে শেয়ার করব, পিডিএফটা দিয়ে দিব, তখন আবার তোমার এটা কাজে লাগবে শিক্ষার্থীরা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্য বোঝায় পারপোজ, হ্যাঁ উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বে এক নাম্বার ফর্ম বসে, ঠিক আছে। উদ্দেশ্য ফেব্রিকেট টু, এটা উদ্দেশ্য বা পারপোজ বোঝালে। হ্যাঁ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আলে আফাকে, আলে আফা আমাকে হেল্প করছে। এইবার আমরা আসি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান এটা একটু বুঝতে হবে। আমরা জানি অনেকে বলছে স্যার প্রবাদ থাকলে তো ভার্বটা প্রেজেন্ট হয়, অনেকেই বলে যে স্যার প্রবাদ বাক্য, এটা কিন্তু একটা প্রবাদ বাক্যের মতোই, তো এটা কেমনে করবো আমরা? এটা করাটা একেবারেই সহজ। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অনেকে বলে ওয়েটস ফর নান, না দেখো এখানে দুইটা জিনিস, এন্ড দ্বারা যদি দুইটা জিনিস থাকে, দেখো এন্ড দিয়ে যদি দুইটা জিনিস থাকে, এটা একটু বোঝার বিষয় আছে, সালে এবার তোমাদেরকে একটু বুঝাই। এই এন্ড দিয়ে, এই এন্ড দিয়ে যদি দুইটা জিনিস থাকে, দেখো টাইম এন্ড টাইড, দুইটা জিনিস এন্ড দ্বারা যুক্ত থাকলে তবে দুইটা আলাদা জিনিস। টাইম অর্থ সময় আর টাইড অর্থ নদীর স্রোত, এই দুইটা কিন্তু আলাদা, দুইটা দুই দিকে। তো টাইম এবং টাইড দুইটা দুই রকম, যদি দুই রকম হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, আর ভার্ব সিঙ্গুলার চেনার উপায় হচ্ছে ভার্বের সাথে এস বসবে। যদি ওয়েটস হয় তাহলে আমার এই সাবজেক্টটা সিঙ্গুলার প্রয়োজন, যেহেতু আমার সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল,
কারণ দুই জিনিস প্লুরাল। দুইটা যদি এক জিনিস হইতো তাহলে সিঙ্গুলার। যেমন দুইটা এক জিনিস কোনটা, এটা হবে ওয়েট। আর দুইটা এক জিনিস কোনটা, সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি। দেখো স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস। এই স্লো বলতে ধীরে ধীরে, স্টেডি বলতেও ধীরে গতি ধীরে ধীরে, এই দুইটা কিন্তু সেম, একই কথা। ব্রেড অ্যান্ড তোমার বাটার, হ্যাঁ আমরা বাটার দিয়ে কিন্তু রুটি খাই বা রুটি বানাই, পাউরুটি, তো এই দুইটা কিন্তু সেম, এজন্য সেখানে প্রেজেন্ট হয়। কিন্তু যখন টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে আসে তখন কিন্তু ফাস্ট হয়, সরি এটা হবে কি হবে, প্লুরাল হবে। তো এটা ওয়েট ওয়েটের হবে, দেখছো এটা ওয়েটের আনসার হবে ওয়েটের ওয়েটে। তাহলে এটার আনসার কি হবে, ওয়েটের ওয়েট। কেন, দুইটা প্লুরাল থাকার কারণে, টাইম এবং টাইড, ওয়েট ফর নান। এবার দেখো টাইম এন্ড টাইড ওয়েট ফর নানকে, এইবার এটাকে বলছে সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। এই প্রবাদটা, এটা একটা প্রবাদ কিন্তু, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, এটা একটা প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যটাকে এক কথায় নিয়ে এসে বলতেছে যে ইট গোজ অন অ্যান্ড অন, এটা চলতেই থাকে, চলতেই থাকে। তার মানে এটা কারোর জন্য থামে না। তাহলে এটা কি, চলতেই থাকে, চলতে থাকে। কোন স্টুডেন্ট যদি বলে যে ইট গোজ অন অ্যান্ড অন, এটা চলতেই থাকে, চলতে, তাইলেও হবে। আবার কেউ যদি বলে স্যার এটাকে আমি একটু নেগেটিভ অর্থে ব্যবহার করি, তাও হবে। তুমি যদি চাও স্যার এটাকে আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি, যে ইট ডাজন্ট গো, এটা কারোর জন্য থামে না। থামে না বলতে চলতে থাকে। তুমি যদি ডাজন্ট গো না লেখো তাহলে এটা চলতে থাকে, আর যদি লেখো ডাজন্ট গো তাহলে সেটা কি, কারোর জন্য থামে না, থামে না। ইট ডাজন্ট গো, ইট ডাজন্ট গো, ওকে, ইট ডাজন্ট গো, ইট ডাজন্ট গো, এটা কারোর জন্য থামে না। এরপরে ইট নট টেক এনি রেস্ট, ইট নট টেক এনি রেস্ট, তাহলে এটা আমাদের কি লিখবা, এই জায়গাতে আমরা ডাজন্ট না লিখে আমরা এখানে গোজ লিখলে আমার আনসার হবে। ঠিক আছে, আমরা গোজ লিখবো, প্যারা নেওয়ার দরকার নাই, যেহেতু আমরা এখানে আবার এই নটের ব্যবহার করতেছি, তাহলে ওখানে আর দরকার নাই। এখানে আমরা কি করব, ইট ডাজন্ট টেক, নট তো আছে আগে, তাহলে ইট আছে সিঙ্গুলার, তো এটা হবে ডাজন্ট টেক, এটা ডাজন্ট টেক হবে। ওকে, এটাকে তুমি ডাজন্ট গো দেওয়ার দরকার নাই, এটাকে তুমি অবশ্যই লিখবা গোজ, গোজ। এটা অবিরাম চলতে থাকে, অবিরাম সে চলতে থাকে, ছুটতে থাকে, যেতেই থাকে। ওকে, it is never constant, time once gone is gone forever, lost health may be, আমাদের হারানো সম্পদ may be regained, may be regained। আর দেখো may be, can be, must be, will be, would be, should be, could be, might be, must be, এগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। তো এই যে may be আছে modal auxiliary verb, এটার পরে ভার্বের 3 নাম্বার ফর্ম কি হবে, regained, regained, 3 নাম্বার ফর্ম regained, 3 নাম্বার ফর্ম regained। আর দরকার নাই আমি এগুলা পড়বো না, দরকার নেই আমার পড়ার। এইখানে আসি, cannot be, cannot be তারপরেও ভার্বের 3 নাম্বার ফর্ম, can be, could be, cannot be, could not be, may not be, might not be, must not be, can, could not be, হ্যাঁ থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো এটা হবে কি, recovered, 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 ভার্বের 3 নাম্বার ফর্ম recovered। সূত্র দেখে দেখে এখন আমরা কাম বানাইতেছি, সূত্র দেখে দেখে আমরা কি করতেছি, আচ্ছা একজন আমাকে বলছে যে স্যার এটা মনে হয় টেক হবে। দেখো ইট নট টেক, ইট নট টেক বলে কোনো কথা হয় না রে বাবা, ইট নট টেক হয় না, ইট নট টেক, ইট নট টেক হয় না। এই টেক থেকে ডাজ নিতে হবে, এটা থেকে তোমাকে প্রেজেন্ট ফর্মটা নিতে হবে। তুমি ইট নট টেক কখনো হয়, ইট নট, নট তো আছেই, তুমি এইটার সামনে এখান থেকে তোমাকে ডাজ দিতে হবে, অর্থাৎ ডাজ কথাটা নিতে হবে, তারপর নট দিতে হবে, ডাজ নট তারপর টেক রাখতে হবে। ওকে, ইট ডাজ নট টেক করতে হবে, ইট নট টেক কখনো হয় না। হ্যাঁ আমি, তুমি কি বলবা কি, হি নট, এভাবে বলবা কি, হি নট গো, হি নট গো না, হি ডাজ নট গো। তুমি কি বলতে পারবা, দে নট গো, দে নট গো বলতে পারবা, দে ডোন্ট গো, এভাবে বলতে হবে। সিস্টেমটা ঠিক এরকমই। আচ্ছা এবার আসি আমরা, তাহলে এইটা তো বুঝলাম। এরপর নো বডি,
নো বডির পরে কি হবে? নো বডির পরে অবশ্যই কি হবে? কে বলতে পারবা? নো বডি। কেউ কি সময়টাকে কি করতে, এইখানে একটু বুঝো, এটা একটু তোমার বোঝার বিষয় আছে, যে এখানে বলছে যে বাই এনি মিনস, বিকজ নো বডি, কারণ কেউই স্টপ দা সিসলেস অনওয়ার্ড মার্চ অফ টাইম, এই অবিরত চলা সময়টাকে কেউই থামাতে পারে না। কেউ সময়কে থামাতে পারে না, এই জন্য আমাদের এখানে লিখতে হবে কি? নো বডি ক্যান স্টপ, কেউই থামাতে পারে না। এখন বলবো স্যার তাহলে ক্যান নট দেন না কেন? ক্যান নট দিব কিভাবে? এই যে নো এখানে আছে, একটা সেন্টেন্সে নট দুইবার হয় না, একবারই হয়। একটা সেন্টেন্সে নটের ব্যবহার একবারই হয়। এই নো বডির মধ্যে নো আছে, কেউই না, নো বডি ক্যান, কেউই পারে না, নো বডি মানে কেউই না, নো বডি ক্যান, কেউই পারে না স্টপ, সময়টাকে থামাতে। তার মানে এখানে ক্যান স্টপ হবে, আনসার হবে ক্যান স্টপ। পরেরটা দেখো, এখানে লাইফ, এখানে সাকসেস ইন লাইফ, জীবনে সফল হওয়া। এই জীবনে সফল হওয়া সিঙ্গুলার, এটাকে ধরতে সুইতে পারবা না, এই জন্য তুমি ডিফেন্সের সাথে যুক্ত করবা, ডিফেন্স। আর এমনিতে তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়তে যাও তাহলে ডিফেন্স অন, অন এর ব্যবহার, ডিফেন্ডের পরে শূন্যস্থান থাকলে সেখানে অন এর ব্যবহার করবা, ডিফেন্স অন। ওকে, পরেরটা ইফ উই, এটা কোন কন্ডিশন? ইফ উই মেক প্রপার ডিভিশন অফ আওয়ার টাইম এন্ড ডু আওয়ার ডিউটিস অ্যাকর্ডিংলি, এখানেও আমরা ফিউচারের ব্যবহারটা করতে পারি কি না? পারিনি না, তাহলে আমরা এখানে কি বলতে পারি? এটাকে আমরা করতে পারি যে ইফ উই মেক প্রপার ডিভিশন অফ আওয়ার টাইম, যদি আমরা সময় সঠিক ব্যবহার করি, এন্ড ডু আওয়ার ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং আমাদের কাজগুলো আমরা ঠিকঠাক মতো করি, তাহলে এখানে মেক রাখবা, এখানে ডু রাখবা, তাহলে কি হবে? উই আর শিওর দ্যাট উইল বি এবল টু মার্চ ইন লাইফ এন্ড রিচ। এইখানে তুমি কি করবা? এখানে এন্ড রিসে থাকবে, রিস কোনো পরিবর্তন হবে না। কেন রিস পরিবর্তন হবে না? এই দিকে একটু তাকাও, এখানে মেক এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে পরেরটা হবে ফিউচার টেন্স। ইফ যুক্ত সেন্টেন্স প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা হয় ফিউচার টেন্স। তাহলে এখানে মেক ঠিক আছে, কারণ উই এর সাথে উই মেক। এরপরটা দেখো, এন্ড দিয়ে, এন্ড এর আগে যে ভার্বটা থাকবে মেক, এন্ড এর পরেও কিন্তু সেম ভার্বটা থাকবে ডু। তাহলে মেক এবং ডু এখানে কোনো পরিবর্তন নাই। আমি বললাম কোন স্টুডেন্ট যদি শুধু ব্র্যাকেটের ভিতরে কি লিখছে এইটা যদি একটু মনোযোগ দেয়, এটা যদি একটু দেখে, তাহলে তার মোটামুটি 2-3টা হবে। এখানে মেক আর এখানে ডু। এইবার ফিউচারটা আছে, কমার পরে দেখো ফিউচার ফর্ম আছে। তারপরে এখানে দেখো এই এন্ড এর আগে কিন্তু তোমার এই এবল টু মার্চ ইন লাইফ, রিচ ইন দা স্যারেস্ট গোল অফ আওয়ার লাইফ। আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝছো। উইল ডু হবে না কেন? কারণ একটা সেন্টেন্সে তুমি কয়বারে উইলের ব্যবহারটা, আমাকে যে প্রশ্ন করছে স্যার উইল ডু কেন হবে না, কারণ এইখান থেকে শুরু করে এই ক্লজটা দেখো কতটুকু পর্যন্ত গেছে, এই ক্লজটা, এটা একটা ক্লজ দেখো, এই যে কমার আগ পর্যন্ত এটা একটা ক্লজ, কমা থেকে পরেরটা হচ্ছে স্বাধীন ক্লজ, দেখো এখানে কিন্তু উইলের ব্যবহারটা আছে। তাহলে এটা যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা হবে ফিউচার, এটা যদি ফিউচার হয় তাহলে আগেরটা হবে প্রেজেন্ট। হ্যাঁ, এটা হলো ফার্স্ট কন্ডিশন। এখানে ফার্স্ট কন্ডিশন ঠিক আছে, এখানে দুটাও আমার ঠিক আছে, এখানে মেকটাও ঠিক আছে, কমার আগে, পরেরটা ফিউচার হবে। ওকে, ফিউচার হবে, ঠিক আছে। পরেরটা আমরা রেস রাখলাম। এইবার তোমরা যদি চাও আমি উত্তরটা দিয়ে দিছি শেষে, এই উত্তরটা অনুযায়ী তোমরা ইনশাল্লাহ তোমাদের যে পরবর্তী আমি যখন স্লাইড দিয়ে দিব তখন তোমরা ইনশাল্লাহ এটা পড়ে নিবা। ফ্রিজ নিষেধ দেখছো নি, গুরুত্ব নাই। এত বড় একটা ফ্রেজ যেখানে আমাদের স্টুডেন্টের সংখ্যা প্রায় 2,09,000 বা 10,000 সুই, সেখানে আমাদের ক্লাস করে মাত্র 92 জন 93 জন। এবং আমাদের এটা আসলে আমরা কপাল খারাপ, আমাদের স্টুডেন্ট ক্লাস করতে চায় না। আমাদের সত্য কথা যেটা বলি, আমি এখন আজকে বলতেছি বাধ্য হয়ে, এসএসসি কিছু স্টুডেন্ট আমার সহযোগিতা নিয়ে বা যেভাবে হোক ওরা হাইকোর্টে রিট করছে, যদিও আইনজীবীর সাথে আমার কথা হয়েছে, বলছে এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। তারপরে ওরা কিন্তু অবিরত চেষ্টা করে যাচ্ছে, আর সামনের মাসে ওদের ফর্ম পূরণ করতে হবে। তারপরে মার্চ এপ্রিলে ওদের পরীক্ষা, যারা ফেল করছে,
কিন্তু ওরা এরপর হাইকোর্ট, শেষ পর্যন্ত ওদের এইগুলো যাবে ওইগুলো যাবে, সুইসাইড ছাড়া উপায় থাকবে না। ঠিক আছে, এই জন্য আমি ওদেরকে পরামর্শ দিব, যদি ওদের গোষ্ঠীর কেউ থেকে থাকে এখানের মধ্যে, অবশ্যই বাবা তোমাকে পরামর্শ আমার, এই পথটা ছেড়ে দিয়ে তওবা করে ইনশাল্লাহ পরের টেবিলে চলে আসো। ওকে, পড়তে হবে বাবা, পড়া ছাড়া কোনো উপায় নাই। এইবার এইচএসসিতে যেসব স্টুডেন্ট ফেল করছে, হ্যাঁ খুব কমই আছে পড়াশোনা ছাড়া ফেল করছে, হ্যাঁ আর পড়াশোনা করা ফেল করছে খুব কমই, আর পড়াশোনা ছাড়া মেজরিটি পার্সেন্ট ফেল করছে। এবারও আমাদের সেটাই হবে। আমরা এবার আরেকটা নিয়ে আলোচনা করি, এটা নিয়ে আলোচনা করি। তোমরা যে কয়েকটা পারো আনসার দিয়ে দিবা, যে কয়েকটা পারো তোমরা আনসার দিয়ে দিবা। আমি আজকে যতটুকু আমার শক্তি কুলায় আমি আজকে ততটুকু তোমাদের সাথে আলোচনা করবো রাইট ফ্রম ভার্ব নিয়ে। ওকে, তো যতটুকু পারো তোমরা দাও। দেখো ফেয়ারেন্স, আমি তারপর আমার একটা অভ্যাস কি, আমি পরীক্ষার হলে গেল যখন ডিউটি দেই, পরীক্ষার হলে যখন দাঁড়াই, ফলাফল প্রশ্ন চিন্তা করে আরে বাবা এটা হবে আর হবে আর, এটা আমার অভ্যাস খারাপ, কিচ্ছু করার নাই। এই জন্য আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এই জন্য টিচাররা নিয়ে যায়, স্যার একটু পরীক্ষার সময় হল ডিউটি গুলাতে একটু স্যার একটু বলে দিয়েন, একটু বলে দিন স্যার। এখন ওই আবার গার্ডের মধ্যে নিল, আমাকে গার্ড দেয় না, কি করে বাইরে দাঁড় করাই দিয়ে প্রশ্ন সলভিং করে। আমি তওবা করছি এই জাতীয় কাজগুলো, অতীতে যেগুলো করছি সেগুলো থেকে ফিরে আসছি। হ্যাঁ, এগুলো প্রয়োজন নাই, নো নিড। বাচ্চাদের মেধা আমরা নষ্ট করে দেই, বাচ্চাদের মেধা নষ্ট করা যাবে না। এবার আসে আমরা ফেরেন্স। তো ফেরেন্সের সাথে কেন আর হবে, এইটা হচ্ছে ফেরেন্স পিতা মাতা দুইজন। আব্বা মোট কয়জন? আব্বা, বাব্বা না আব্বা, আব্বা ও আম্মা কয়জন এরা? দুইজন, দুইজন হলে আর হয়, এইভাবে পড়বা, আব্বা আম্মা দুইজন, এই জন্য আর। শেষ। হোয়েন এ চাইল্ড, একটা শিশু, শিশু কয়টা এখানে? একটা। তাহলে আমার এখানে কি হবে? বেয়ার। শিশু কি নিজে নিজে জন্মগ্রহণ করে কিনা কে বলতে পারবা? শিশু কোনো নিজে নিজে জন্মগ্রহণ করে না, শিশু নিজে নিজে জন্মগ্রহণ করে না। এখানে শিশু, এখানে আর হবে, শিশু নিজে নিজে জন্মগ্রহণ করে না। শিশুকে জন্মগ্রহণ করাইতে কেউ না কেউ হেল্প করে, এটা প্যাসিভের ব্যবহার। হ্যাঁ, জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ ব্রন বা ইজ ব্রন, ওয়াজ ব্রন বা ইজ ব্রন। জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ ব্রন বা ইজ ব্রন, জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ ব্রন বা ইজ ব্রন। ওকে, এটা প্যাসিভ হয়। তো হোয়েন এ চাইল্ড ইজ ব্রন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, এখানে কিন্তু যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করতো, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ব্রন হইতো, কাজী নজরুল ইসলাম ওয়াজ ব্রন হইতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ ব্রন হইতো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ব্রন হইতো। কিন্তু একটা শিশু জন্মগ্রহণ কিন্তু এখনো করে নাই, বলছে যখন করে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে হবে, এটা হবে ইজ ব্রন, ইজ ব্রন, ইজ ব্রন। জন্মগ্রহণ করা অর্থে হয় ইজ ব্রন, জন্মগ্রহণ অতীতে করেছিল ওয়াজ ব্রন। জন্মগ্রহণ অতীতে যদি কেউ করেছিল এরকম বুঝে তাহলে হবে ওয়াজ ব্রন, আর যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে ইজ ব্রন, ইজ ব্রন, ইজ ব্রন। দে আর জয়েস, এই দেখো জয়েস, তাদের আনন্দের, জয়েস, এই জয়েসটা প্লুরাল, তাহলে আমার নোটা নোই থাকবে, নো কোনো চেঞ্জ হবে না, নো নোই, নো নোই। কেন? ওই জয়েসটা প্লুরাল থাকার কারণে আমার ভার্বটাও প্লুরাল হইব, নোজ হবে। হ্যাঁ, দে আর জয়েস, তাদের আনন্দের সীমা থাকে না, তাহলে জয়েস নো, নো বাউন্ডস, তাদের আনন্দের সীমা থাকে না যখন একটা শিশু জন্মগ্রহণ করে। এরপরে দেখো দে হচ্ছে প্লুরাল, দে প্লুরাল, অনেকজন, তাহলে দে স্টার্ট, দে স্টার্ট, তাহলে এখানে দে স্টার্ট। এখন স্টার্টের কি হবে? এটা কে বলতে পারবা? স্টার্টের কি হবে? দে স্টার্ট, কি হবে? স্টার্টের স্টার্টই হবে, স্টার্টের স্টার্টই হবে। দে যেহেতু প্লুরাল, তাহলে আমার এই ভার্বটা হবে প্লুরাল। দে স্টার্ট, দে স্টার্ট, দে স্টার্ট, দে স্টার্ট, দে স্টার্ট। ঠিক আছে? ওকে, দে স্টার্ট, স্টার্টেড না, স্টার্টেড না, স্টার্ট, দে স্টার্ট। ওকে, দে স্টার্ট কি? এইবার স্টার্ট যেহেতু এখানে বসাইছো, আর স্টার্টের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে থিংকিং। স্টার্টের পর আমরা তখন দেখলাম স্টার্টের পরে আইএনজি হয়, তাহলে থিংকিং, থিংকিং, থিংকিং। দেখছো একটার সাথে একটা কেমন সম্পর্ক যুক্ত? স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, স্টার্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা এখানে কি লিখলাম? দে স্টার্ট, আর স্টার্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, তো স্টার্ট থিংকিং, স্টার্ট থিংকিং।
তাহলে দে স্টার্ট থিঙ্কিং হাউ টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, 1 নাম্বার ফর্ম কি নার্স, তাহলে নার্সের নার্সই হবে आंसर। টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, তাহলে নার্সের নার্সই হবে आंसर। আবার বলি টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, তাহলে নার্সই হবে आंसर। নার্সের নার্সই হবে आंसर। ওকে, হাউ টু নার্স, হাউ টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, তাহলে নার্স হবে এটা। যদি এবার নার্স হয় आंसर এখানে টু, এইবার একটু দেখো বাবারা টু এইটা একটু বুঝো। এন্ড এর আগে প্যারালালিজমের একটা ক্লাস নিছিলাম, তোমরা কোনো আমার ক্লাস করো না। এন্ড এর আগে যদি টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, বা ভার্বের সাথে আইএনজি বসে, বা শুধু ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, এন্ড এর পরেও ভার্ব থাকলে তাই হবে, হয় 1 নাম্বার ফর্ম বসবে, যদি টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম আসে তা বসবে, যদি ভার্বের সাথে আইএনজি থাকে ভার্ব প্লাস আইএনজি তা হবে, অর্থাৎ এন্ড এর আগে যা হবে এন্ড এর পরে তা হবে। এটাকে বলা হয় প্যারালালিজম, ব্যাকরণিক সমতা। এইদিকে যা থাকবে ওইদিকে তাই থাকবে। তুমি দেখো যে এন্ড এর আগে যা বসাইবা এই এন্ড এর পরেও তাই বসবে। এন্ড এর আগে যদি তুমি লেখো টু নার্স, এটা পুরোটাই লিখতে হয় টু নার্স, যেহেতু টু দিয়ে আছে, তাহলে এন্ড এর পরে লিখবা টু ব্রিং, আনসার লিখবা টু ব্রিং। আনসার কি লিখবা? টু ব্রিং। আনসার কি লিখবা? টু ব্রিং। কেন? টু নার্স হইছে, তাহলে এন্ড এর পরটা কি হবে? টু ব্রিং। আমরা বললাম টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে এন্ড এর আগে, এন্ড এর পরে হবে টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম। এন্ড এর আগে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এন্ড এর পরে হবে ভার্বের সাথে আইএনজি। এইখানে যদি নার্স না হয়ে থাকতো নার্সিং, তাইলে এইখানে এন্ড এর পরে হইতো ব্রিঙ্গিং। ঠিক আছে, যেহেতু এন্ড এর আগে আমাদের টু নার্স হইছে, টু নার্স, তাহলে এন্ড এর পরে হবে টু ব্রিং। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো বাচ্চারা। এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আশা করি এটা বুঝছো। ওকে, অনে চলে গেছো এইসে, আচ্ছা ঠিক আছে, এটা বুঝছো। তাহলে দের পরে আমার কি হবে? ফ্লুরাল হবে। এ তো বুঝছে সবাই স্টুডেন্ট। আমি বললাম কোন স্টুডেন্ট যদি শুধু ভিতরে ব্র্যাকেটের ভিতরে যা আছে তা বসাই দিল 2-3টা, দেখো দে হচ্ছে ফ্লুরাল, তাহলে শুধু রিমেন আনসার হবে, শুধু রিমেন। দে রিমেইন সেফ। আমরা অর্থ জানি না, শুধু রুলস দেখে আনসার করতেছি, রুলসের দিকে তাকাই আনসার করতেছি। ওকে, এরপর এটা আমরা দেখলাম দে রিমেন্স। এরপর দেখো মাইন্ড, শুধু মাইন্ড, দেখো মাইন্ড আমি একটু রুলসটাও তোমাদেরকে লেখাই দেই। মাইন্ড প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, সরি ভার্বের সাথে আইএনজি, মাইন্ড প্লাস 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 ভার্বের সাথে আইএনজি। তো মাইন্ড আছে, ভার্বের সাথে আইএনজি কি হবে? টেকিং। এটাও সূত্র আমাদের, মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি, মাইন্ড স্টার্ট, এগুলোর পরে ভার্বের হোপ, মাইন্ড স্টার্ট, এগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তো মাইন্ডের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে কি? টেকিং হবে। ফেন্স এর পরে আমরা কি লিখি? উই ড্যাশ নেইবার অফেন। এখানে দেখো উই, এই পরেরটা একটু দেখো, আমাদেরকে বলছে যে উই ড্যাশ নেইবার, কখনোই অফেন বলতে কষ্ট দেওয়া, অফেন বলতে কি? কষ্ট দেওয়ার ফেরেন্স, কষ্ট দেওয়া। তো এটা তো তুমি চিন্তা করে বলতে পারো যে আমাদের কখনো পিতামাতাকে কষ্ট দেওয়া উচিত নয়। তো নয় তো এখানে আছে, নেইবার বলতে না, কখনোই নয়, কখনোই কষ্ট দেওয়া শুড তো উচিত, তাহলে হবে শুড অফেন্ড, শুড অফেন্ড। ওকে, উই শুড নেইবার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের কখনো পিতামাতাকে কষ্ট দেওয়া উচিত নয়। এটার মাঝখানে একটু হালকা টট দিয়ে যাবে, কারণ এখানে নেইবারের ব্যবহারটা, আমাদের কখনো পিতামাতাকে কষ্ট দেওয়া উচিত নয়, পিতামাতাকে কষ্ট দেওয়া কখনো উচিত নয়। অসাধারণ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাইদুর রহমান খান। আমি দিয়ে দিলাম, যদি কেউ কোর্সে ভর্তি হও ইনশাল্লাহ ভর্তি হইও। এখানে কিন্তু আমার উত্তরগুলো আছে, দেখো শুড নেইবার অফেন সবগুলো উত্তর এখানে দেওয়া আছে, ইনশাল্লাহ তোমরা দেখে নিবা। এইবার আসি আমরা পরেরটাতে চলে যাই। তোমাদের কি ধৈর্য আছে কিনা এটা আমার একটু জানাইও। যে ওয়ালাইকুম আসসালাম সাইদুর রহমান ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখি আজকে আরো করাবো কিনা, তোমাদের পরামর্শ পাইলে অবশ্যই আমি পড়াবো, সমস্যা নাই। আমি তোমাদেরকে পড়াইতে ভালোবাসি, ঠিক আছে? হ্যাঁ, আর কতক্ষণ লাগবে? আরো কতক্ষণ লাগবে সমস্যা নাই, আমি আরো কিছুক্ষণ ক্লাস করি। আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, আমাদের 3টা কোর্স আছে, বাংলা কোর্স আছে, ইংলিশ কোর্স আছে, আইসিটি কোর্স আছে। তোমার যেটাতে ভাল লাগে এটাতে যুক্ত হইও ইনশাল্লাহ। ওই 3টাতে ফেলের কথা জীবনে ভুলে যেতে হবে, কোনো ফেল নাই। যুক্ত হওয়া মানে আল্লাহ রহমত বর্ষিত হবে, এখানে ফার্স্ট নিশ্চিত। আমরা ওইভাবে পড়াই, টেনশন নাই। এবার আসি আমরা কংগ্রেচুলেশন। আচ্ছা দেখো এখানে কি হবে, আমরা জানি পরের পরে পরে একটা প্রেপোজিশন, তো প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। তো প্রথমটা স্কোর আছে, এটা হবে স্কোরিং। স্কোরিং, স্কোরিং একেবারে সুন্দর। দেখো স্কোরিং, আমরা কি পড়া লাগছে? পড়া লাগে নাই, বোঝা লাগছে? হ্যাঁ, পরের পরে ভার্বের সাথে আইএনজি, স্কোরিং। আচ্ছা এটা বুঝলাম। এরপরে আই এর পরে, আই নাও ইন চট্টগ্রাম, আমি এখন চট্টগ্রামে আছি। তো আই এর পরে কি হয়? বি থাকলে আই এর সাথে আমরা জানি এম বসে, তাই এম, এখানে আনসার হবে আই এম। এ বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার, তো আই এর সাথে কি বসে? এম বসে, তো আই এম, আই এম, আই এম, আই এম, আই এম। ওকে, আই এম নাও ইন চট্টগ্রাম, আমি এখন চট্টগ্রামে আছি। তোমাকে বলছে যে কংগ্রেচুলেশন, তুমি ভালো রেজাল্ট করছো, আমি এখন চট্টগ্রামে আছি। আমি এখন কোথায় আছি? চট্টগ্রামে আছি। নেক্সট উইক, এই দেখো পরের সপ্তাহ, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট ডে থাকলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওই সেন্টেন্সটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম। তো যে নেক্সট উইক আছে, এই জন্য উইল গো হবে আনসার। কি হবে? উইল গো, প্রেজেন্ট ইনডিফিনিট, উইল গো। নেক্সট উইক আই উইল গো টু ঢাকা। পরের সপ্তাহে আমি কোথায় যাব? আমি ঢাকাতে যাব, আমি ঢাকাতে যাব। তারপরে দেখো যে তারপরে এই এই ঢাকাতে যাওয়ার তারপরে মানে ওইটাও ফিউচার। আমি ঢাকায় যাব, তারপরে খাবো, তারপরে তোমার সাথে দেখা করব, তোমার সাথে ঘুরবো, সবগুলো ফিউচার। আমি যদি বলি আমি আগামীকালকে ক্লাস নিব, তারপরে তোমাদের এইটা শিখাবো, ওইটা শিখাবো, সবগুলো ফিউচার। যেহেতু ফিউচার, তাহলে এখানে হবে আই উইল মিট, মানে উইল মিট হবে, আনসার হবে উইল মিট। আনসার হবে কি? উইল মিট। এখানে নেক্সট থাকার কারণে আমরা কি লিখলাম? নেক্সট উইক আই উইল গো টু ঢাকা, তারপরে আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তো আনসার হবে উইল মিট। আনসার কি হবে? উইল মিট। আমাদের উচিত নয় পিতামাতাকে কষ্ট দেওয়ার, পিতামাতার উচিত নয় তোমাকে কষ্ট কষ্ট না দেওয়া, তাই না? হ্যাঁ, এটাই শেষ করবো, এটার পরে আজকের ক্লাস শেষ করে দিব। যাও, এটার পরে আজকের ক্লাস শেষ করে দিব, আজকের ক্লাস শেষ করে দিব এটার পরে। ওকে, এইবার আমরা পরে আসি। হ্যাভ ইউ, এই যে দেখো এটা আবার হ্যাভ ইউ, হ্যাভ ইউ সোজ ইউর ক্যারিয়ার। এই দেখো হ্যাভ দিয়ে যদি কখনো কোনো বাক্য শুরু হয়, তাহলে তারপরে যে ভার্বটা বলবে তার 3 নাম্বার ফর্ম বসবে। তো সোজের 3 নাম্বার ফর্ম কি? সুজেন, সুজেন। সোজের 3 নাম্বার ফর্ম কি? সুজেন। এই সুজেন লিখবা। হ্যাভ এর পরে শূন্যস্থান পাইলে সেইখানে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। হ্যাভ এর পরে শূন্যস্থান পাইলে ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে সুজেন, সুজেন লিখবা। I think you should, you should এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম, should এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম, should প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, ডিফারেন্ট ঠিক থাকবে। should হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, তাহলে should এর পরে কি হবে? ভার্বের 1 নাম্বার ফর্ম হবে should defend, should defend। এরপরে আমরা দেখি if I were you, এটা কল্পনা করা বোঝাচ্ছে। দেখো যদি কল্পনা করা বোঝায়, যদি আমি তুমি হতাম তাইলে আমি এই কাজটা করতাম না। অনেকে অনেক অন্যায় করে যে আমি যদি তোমার জায়গায় হইতাম আজকে মাইয়া হিকেরে হি ডি এক কিনার করে ফেলাইতাম। আবার বলে যে আপনার ছেলে এই কাজ করছে, আজকে যদি আমার ছেলে করতো, আমি যদি আজকে আপনার জায়গায় থাকতাম, এরকম না পোলারে কডি গঙ্গে বসাই দিয়ে দিতাম। এই হলো কথা। তাইলে দেখছো এরকম কল্পনা বুঝাইলে তাহলে কি হয়? সাবজেক্টের পরে উটকুট মাইট বসে, উটকুট মাইট। বলো উটকুট মাইট, ভাইয়ের সাথে বলো উটকুট মাইট, উটকুট মাইট, উটকুট মাইট, উটকুট মাইট, উটকুট মাইট। তাহলে হবে উড লাইক, উড লাইক, লাইক, উড লাইক। কল্পনা বোঝাইছে যে ইফ আই ওয়ার ইউ আই উড লাইক টু বি অ্যান এগ্রিকালচারিস্ট।
ইফ আই ওয়ার ইউ আই উড লাইক টু, আই উড লাইক টু, উড লাইক কেন ওয়ার থাকলে, ইফ আই ওয়ার থাকলে উড লাইক টু হয়, ঠিক আছে। আর এটা যদি এমনিতেই চিন্তা করো, এটা তো হলো ফার্স্ট সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশন থাকলে এমনি তো ইফ যুক্ত সেন্টেন্স সেকেন্ড কন্ডিশন থাকলেই তো সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমরা পেয়ে গেলাম। পরেরটা দেখো, আওয়ার্স, আওয়ার্স বলতে আমাদের, আমাদের বলতে আমাদের দেশের কথা বলছে, যে আমাদের দেশ হচ্ছে এগ্রিকালচারাল। তো আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আওয়ার্স বলতে আমাদের দেশ হচ্ছে একটা এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই আওয়ার্স বলতে আমাদের দেশকে বোঝানো হয়েছে। তো দেশ তো সিঙ্গুলার, দেশ কি সিঙ্গুলার, দেশ কি সিঙ্গুলার। বলবা স্যার আপনি কি মুরাট্টাকলা ভাষা লিখতেছেন? হ্যাঁ, দেশ হচ্ছে সিঙ্গুলার। তো দেশ যদি সিঙ্গুলার হয় তাহলে আওয়ার্স আমাদের দেশ ইজ হবে এখানে। মোস্ট অফ দ্য ফার্মার্স, বেশিরভাগই কৃষক এডুকেটেড। তা আমরা দরকার নাই বেশিরভাগই আমাদের কৃষক বলে এডুকেটেড, বেশিরভাগ আমাদের কৃষক হচ্ছে আনএডুকেটেড। এখানে তুমি লিখবা আর আনএডুকেটেড, আর নট আনএডুকেটেড, এখানে লিখবা আর আনএডুকেটেড। আর এই এডুকেটেড কে আন বানাই দিবা, তাইলে হয় আনএডুকেটেড। এটাকে প্রিফিক্স যুক্ত করে দিবা আনএডুকেটেড, আর আনএডুকেটেড। মোস্ট অফ দ্য ফার্মার্স আর আনএডুকেটেড। তুমি যদি বলো যে আর নট এডুকেটেড তাইলে হবে, তুমি যদি বলো আর নট এডুকেটেড তাইলে হবে মানে অশিক্ষিত, তুমি যদি বলো আর আনএডুকেট মানে অশিক্ষিত, আর কি দুইটাই বোঝায়। ওকে, তোমার কাছে যেটা ভালো লাগে, তুমি যদি বলো আর নট এডুকেটেড তাইলেও হবে, আর নট আনএডুকেটেড তাইলেও হবে, কোনো প্যারা নেই। ওকে, এরপর আসি দে স্টিল ডিপেন্ড অন দা ফ্ল্যাগ। এই দরকার নেই, আমার দরকার হচ্ছে এখানে দেন আওয়ার কান্ট্রি বিকাম সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড। তো আমাদেরকে বলছে যে দেন আওয়ার কি কি করলে আমাদের দেশে খাদ্যের উৎপাদন বাড়বে, এটি এর মধ্যে বলা হয়েছে। তো তোমরা পড়ে নিবা, এখানে বলছে কিভাবে ইফ দে আর গিভিং সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট, যদি আমাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি থাকে, দে ক্যান গ্রো মোর ক্রপস, তারা যদি অধিক বেশি শস্য উৎপাদন করে তাহলে ভালো হইব না খারাপ হইব? ভালো হবে। সেটা কোথায়? ভবিষ্যতে ভালো হবে। তো এখানে হবে উইল বিকাম, আনসার হবে উইল বিকাম, আনসার হবে উইল বিকাম, আনসার হবে উইল বিকাম, আনসার হবে উইল বিকাম। তো এখন যে উইল বিকাম, এখন আমি আনসারটা আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে একটু দেখো উইল বিকাম, যেটা খুশি সেটা লেখো। এখানে যেহেতু বিও আছে, দেখো এখানে বি আছে, কিন্তু উইল বি লিখলো হবে, আবার উইল বিকাম লিখলো হবে। তো আজকের ক্লাসটা তোমরা যদি চাও আরো লিখবো, তোমরা যদি না স্যার আজকে আর করায়েন না, আমরা টায়ার্ড হয়ে গেছি, তাও ভালো। স্যারে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছে, স্যারে টায়ার্ড হয় না, স্যারের স্টুডেন্ট গুলো টায়ার্ড হয়ে গেছে, তাই না? এ হলো কথা। তো আমরা আজকের এই ক্লাসটা কোর্সের ক্লাস, আমি এটা ফ্রিতে তোমাদের জন্য দিচ্ছি যেন সবাই উপকৃত হয়। আমরা চাইলে রুলস জানা থাকলে, আমরা অর্থ না জানলেও সমস্যা নাই, কোন জায়গায় কি হবে সেটা ধরে ধরে আমরা লিখতে পারবো শিক্ষার্থীরা। তো আশা করি আজকের ক্লাসটি করে মোটামুটি বা ফাটাফাটি ভাবে উপকৃত হয়েছে। পরবর্তী কোন ক্লাস প্রয়োজন বা তোমার কোন টপিকের উপরে ক্লাস প্রয়োজন একটু আমাকে জানাইও ইনশাআল্লাহ। তো অবশ্যই আমি কমেন্টে দিছি নাম্বার, যদি কেউ কমেন্টে নাম্বারটা না পাও তাহলে স্যারে আবার তোমাদেরকে এখানে নাম্বারটা দেয়। যদি কেউ যে মনে করো ফেল করছো, যদি কেউ ফেল করছো, স্যার আমি এইচএসসি 27-এ ফেল করছি, বা স্যার আমি এসএসসি তে ফেল করছি, অথবা স্যার আমি সামনে 27 সালে ফেল করব, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। যদি মনে করো যে না স্যার আমার প্রস্তুতি একেবারে খারাপ, কলেজের পরীক্ষা তো আমি খারাপ, স্যার কোনো অবস্থা নাই, আমি কি করবো কিছুই পাই না, ওই সাবজেক্ট নিয়ে ভেজালে আসি, এই সাবজেক্ট নিয়ে ভেজালে আসি, কিছুই বুঝি না, টেনশনে আসি, ফেমিকে জ্বালা দেয়, সব কিনা দিয়ে মোবাইল ছাড়তে পারি না, মোবাইলে রিলসের কোর্স কিনছি 3000 টাকা দিয়ে, শুধু রিলস দেখতেছি, সারাদিন শুধু বসে বসে রিলস দেখতেছি, আধা ঘন্টার জন্য মোবাইলটা হাতে নিলে 3 ঘন্টায় আমাদের রিলস দেখা শেষ হয় না তো, তাই না? তো স্যার আমি রিলসের কোর্স কিনে শুধু রিলস দেখতে দেখতে আমার সময় চলে যাচ্ছে, তাহলে বাবারে তোমার জন্য ভবিষ্যৎটা অন্ধকার, তুমি ভবিষ্যতের জন্য বোঝা ছাড়া আর কিছুই হবে না। রিলসের যেহেতু কোর্স কিনছো, তোমরা রিলস দেখবা, তবে সেটা ঘুমানোর সময় 5-6 মিনিট রিলস দেখবা, এরপরে 10 মিনিট রিলস দেখবা,
এরপরে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে ঘুমাইবা। এ হচ্ছে কথা। তুমি সারাক্ষণ একটা ভোকাবুলারি সার্চ করতে গিয়েও স্টুডেন্ট কি করে, মোবাইল টিপা শুরু করে। এই যে এক জায়গায় থাকে না, কত ফাংশনে যে ঢুকে তারা আল্লাহ মালুম। এজন্য তোমাদেরকে বলি এখনো সময় আছে, সামনের ভবিষ্যৎ তোমার অধিক ভালো। যে সময়টা আছে এখন, সময়টাকে কাজে লাগাও। আমি তোমাদেরকে রুটিন দেই, রুটিন ভিত্তিক পড়াই। আমার কোর্সের স্টুডেন্ট গুলো মাশাআল্লাহ অনেক ভালো স্টুডেন্ট, এরা কত সুন্দর পড়াশোনা করে। হ্যাঁ, আর অনেক স্টুডেন্ট, অনেক গার্ডিয়ান বলে স্যার আমরা যত চেষ্টা করি কোনো পড়াশোনা নাই, একেবারে শেষ, হতাশ। হ্যাঁ, হতাশ হওয়া যাবে না। ডোন্ট বি সেড, কখনো হতাশ হওয়া যাবে না। খারাপ হয়েছে ভালো হয়েছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এক লোকের ছেলে মারা গেছে ফানি পড়ে, তো বলছে ভাই ভাই আপনি কই 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 কি হয়েছে, আপনার তো ছেলে মরে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে আপনি আলহামদুলিল্লাহ, দিছে যে আল্লাহ, নিব সে আল্লাহ, এটা আমার তো কিছু করার নাই, এটা আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে গেছে, আমি কি করবো? আমি কি কান্নাকাটি করবো? হতাশ সম্মুখ? কান্না চেপে রাখা হইলো ইবাদত। তুমি যদি কান্না চেপে রাখতে পারো, তুমি ব্যর্থ হইছো। ব্যর্থ হয়ে যদি সে কান্নাটা চেপে রাখতে পারো, হাউমায় কান্না প্রকাশ করবা না, মানে বিষ খেয়ে বিষ হজম করার মতো যদি কান্না চেপে রাখতে পারো, এটাই হচ্ছে ইবাদত, এইটার নামে ধৈর্য। ঠিক আছে, এই জন্য বলি, ওই যে আমাদের রিদিমে একটু আগে বললো যে স্যার আমার বাবা মা আর মনে কষ্ট দেওয়া যাবে না, যদি বাবা মা আমাদের মনে কষ্ট দেয়, এরকম করে আমাদের কিছু শিক্ষক, এই শিক্ষকরা কি করে, তাদের কাছে প্রাইভেট না পড়লে তাদের দিকে তাকায় না, তাদেরকে সালাম দিলে সালামের উত্তর নেয় না, এরপরে তাদের সাথে খুব খারাপ আচরণ করে, ক্লাসের মধ্যে ধরে তাদেরকেই পড়া জিজ্ঞেস করে। হ্যাঁ, পড়া পারস না বলে বাবা মা তুলে অপমান করে। আবার যখন এই স্টুডেন্ট একটু বেয়াদবি করে, বেয়াদব টিচারদের সাথে বেয়াদবি করে, আরে মেয়ে আপনি যে এই বাচ্চাদের সাথে বেয়াদবি করলেন, এতক্ষণ ধরে তাকে যে অপমান করলেন, এইটা বাচ্চারা তারও তো মন আছে তাই না? এই জন্য আমাদেরকে ছোটদেরকে অবশ্যই স্নেহ করতে হবে, বাবা মারা অবশ্যই ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে তোমরা যারা আছো বা তোমাদের যেই বড়রা যারা রয়েছে তাদেরকে অবশ্যই তোমাদের শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটা সুন্দর সমাজ গঠিত হতে পারে। অর্থাৎ উভয়ের প্রেম সম্প্রীতি, দুইটা জিনিসই প্রয়োজন। কেউ কারো মনে কষ্ট যেন না দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমার এখনো এই বয়সে যদি কারো পায়ে বা গায়ে আমার হালকা করে একটু পা লেগে যায়, কত বাজে সালাম করি, মানে কি সে মনে কষ্ট পাইছে কিনা, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ফ্যামিলির কেউ যদি মনে কষ্ট পায়, ভাই ন আপু না মা না আব্বা, যে আপনি মনে কষ্ট পাইছেন কিনা, এটা বলতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আরে শিক্ষা তো এটা, শিক্ষা মানে কি? শিক্ষা মানে তুমি কলেজে গিয়া বন্ধু বান্ধবের সাথে বাইরে গিয়ে দুই একটা গোল্লিপ সিগারেট বা বেনসিন সিগারেট টেনে কলেজের মধ্যে আসি, শার্টের বোতাম কলার এইভাবে করে করে, আম্মা খেতে দাও আমি আসছি, আমাকে খাবার দেন, কোনো কথা নাই, খাবার দেন আমাকে, এই জাতীয় গুলার নাম শিক্ষা না। হ্যাঁ, তারপরে সারাদিন বা শুধু ক্যাডের ক্যাডের করে, মা শুধু ক্যাডের ক্যাডের করে, খাবার দেন, এই দেন সেই দেন। যদি দেখি বাসার মধ্যে ভালো কোনো রান্না না হয়, তখনই এই যে মেজাজ, এত মেজাজ গরম, কি রান্না করছেন আপনি, কি রান্না করছেন, কি খাইতে পারি, এগুলো কি রান্না আপনার, এটার নাম কোনো শিক্ষা নাই। তাহলে আমাদেরকে অবশ্যই শিক্ষাটা হতে হবে সহনশীলতা, শিক্ষা হতে হবে ধৈর্যের, অবশ্যই শিক্ষা হতে হবে আন্তরিকতার, ভালোবাসার, সম্মান এবং শ্রদ্ধাবোধের। এই সবগুলোর সমন্বয় যদি আমরা ঘটাতে পারি, এটার নাম শিক্ষা। তা না হলে অপরটা হচ্ছে কুশিক্ষা। যদি তোমার মধ্যে কুশিক্ষা থাকে, তাহলে তুমি যতই কিছু করো না কেন সম্মান পাবা না। এজন্য অবশ্যই সুশিক্ষা অর্জন করতে হবে। আর যদি পড়াশোনা ভালো না লাগে, বাইরে চলে যাও, বিদেশ চলে যাও, কষ্ট করো, বাবা মাকে টাকা পাঠাও, ওখান থেকে আইসা পরের বছর বিয়ে করে ফেলাইও, সমস্যা নাই, পড়াশোনা তোমার দ্বারা হবে না। আমার এই কথাগুলো যদি আজকে তোমার কাছে সামান্যতম একটু মোটিভেট মনে করে তোমার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য, তাহলে অবশ্যই আমি সার্থক। তোমার যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শ প্রয়োজন হলে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি। তোমার বাবা মায়ের মতো বা তোমার বড় ভাইয়ের মতো যে যেভাবে চিন্তা করো, ইনশাল্লাহ আমি তোমার মাথায় হাত বোলানোর মতো সেই ক্যাপাসিটি আমার আছে ইনশাল্লাহ। তা আমি সবসময় তোমাদের সাথে আছি, সবসময় থাকবো। ভালোবাসা তোমাদের জন্য অবিরাম। আর যদি কেউ কোর্স করো, অবশ্যই আমার সাথে তো যুক্ত হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি খেয়াল রাখো। তবে বাবা, সেই সফল হয় যে ধৈর্য ধরে, সেই জীবনে সফল হয় যার ধৈর্য আছে। একটু ধৈর্য ধরিও। তোমাকে কেউ একজন গালি দিছে, তুমি চুপচাপ থাকার নামে ধৈর্য, এটাই ইবাদত। তোমার যদি কেউ একজনে গালি দেয়, তুমি যদি ওই বেয়াদব কি বললেন কই ধমধম করে মেরে দাও, তাহলে এইটা তোমার
ইবাদত হলো না। এর মাধ্যমে কি হলো, তোমাকে যদি কেউ জন গালি দেয়, তোমার ফেরেশতা তাকে কিন্তু গালি দেয়। তোমার যদি বদনাম যে করে, কেউ যদি তোমার গীবত করে, তাহলে তার সওয়াব তোমার কাছে আসতে থাকে। তুমি সওয়াব কামানোর জন্য তো টেনশন কেন, সওয়াব আসবেই। তুমি আবার উল্টা রিয়েকশন দিও না। কেউ তোমার বদনাম করলে করুক, কিন্তু ধুর তার মুখ আছে, সে বদনাম করছে। তুমি আবার সেই বদনামের মধ্যে গিয়া যদি আবার ঢুকে যদি ভেজাল করো, দরকার নাই, সে করছে করুক, এটা তার পার্সোনাল ম্যাটার। সে আমার নামে, সে আমাকে দেখতে পারে না। আর নিন্দুক না হইলে, হেটার্স না হইলে জনপ্রিয় হওয়া যায় না। তোমার হেটার্স থাকবেই। মনে করবা যদি কেউ তোমার বদনাম করে, মনে করবা সে তোমার সমতুল্য হয় নাই এখনো, তাকে আরেকটু সমতুল্য হতে হবে। কেউ কারো বদনাম করে উপরে উঠা যায় না, এই জিনিসটা মাথায় রাখবা। অবশ্যই সহনশীলতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ সবকিছুর পারস্পরিক বন্ধন গঠি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি খেয়াল রাখো। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আবারও তোমাদের সামনে এসে হাজির হবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।